শাহজাহানপুরে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু ভুয়া দড়ি দিচ্ছে মির্জা আব্বাসের সমর্থকরা। এখানে কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে দর্শক। এখানে কিন্তু বেশ ভীতিকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে দর্শক। আপনারা দেখছেন এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু সেনাবাহিনী ঘিরে রেখেছে। ধান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আওয়ামী লীগের পিছনে আছে ভারত, বুঝছেন তো খেলা। আমাদের যখন এজেন্টকে 3 ঘন্টা বাইরে রাখা হয়েছে, ভিতরে কি করা হয়েছে, এবং আমি এজেন্টের সাথে কথা বলেছি, উনি যেটা জানিয়েছেন আমাকে যে ওনাকে প্রশাসনের লোক চেকিং করে না, চেকিং করেছে দলীয় গুন্ডা সন্ত্রাসীরা। জি জি স্যার, জি স্যার, সত্যি কথা ন্যায় বিচার চাই আমরা। জামাত ইসলামের রাস্তা না, জামাত ইসলামের রাস্তা না। আগে একটা খবর পেয়েছিলাম তথ্যের ভিত্তিতে আর কি, যে এখানে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রার্থীদের সমর্থকদের মাধ্যমে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর সামনে তাদের মির্জা আব্বাসের একজন লোক এসে আমার ডিরেক্ট মাথা আঘাত করলো। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। সাংবাদিক ভাইরা, আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছি এবং হট্টগোলটা তারা শুরু করে মির্জা আব্বাস মহিলা ক্যালাস কেন্দ্র থেকে। আপনারা জানেন যে সকালে আমাদের সেখানে এজেন্টদের যুক্ত দেওয়া হয় না। ভিতরে আমি মহিলাদের জিজ্ঞেস করেছিলাম কি অবস্থা দিয়েছে সিরিয়াল, এবং যত গন্ডগোল মির্জা আব্বাস মহিলা কলেজে তারা করতেছে। তারপরে আমরা সেখান থেকে আমরা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে সেখানে গেলাম। যাওয়ার পরে আমরা ভিতরে গেলাম। ভিতরে গিয়ে একজন ভোট দিয়েছে। আমি বললাম, আপনি ভোটার, তাহলে ভোট দিয়েছেন? হাতে তার সিল লাগানো ছিল, হ্যাঁ ভোট দিয়েছে। তাহলে ভিতরে কী করেন? বললো যে এটা মির্জা আব্বাসের এলাকা। এরপরে প্রিজাইডিং অফিসার একজন সাংবাদিক আমাকে বললো যে প্রিজাইডিং অফিসার এখানে ডিরেক্টর বিএনপির পক্ষ হয়ে কাজ করছেন, এবং আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি এটা কেন করছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক এবং তার নাম মোহাম্মদ রাসেল। তিনি ডিরেক্টলি ওইখানে হলে ভোট বকারি যে মহা উৎসব সেটাতে অংশগ্রহণ করছেন। এরপরে আমরা যখন বের হলাম কেন্দ্র পরিদর্শন করে, আমাদের উপরে তারা আঘাত করা শুরু করলো, এবং পরে আমাদের সাথে যারা ছিল নেতাকর্মী ছিল তাদের উপরে তারা আঘাত শুরু করলো। তাদের উপরে তারা অনেকগুলো আঘাত করেছেন। তারপরে সেনাবাহিনী এসেছে। সেনাবাহিনীর সামনে তাদের মির্জা আব্বাসের একজন লোক এসে আমাদের মাথা আঘাত করলো। এরপরে সেনাবাহিনীর সামনে আমরা এই বিষয়গুলো অভিযোগ করলাম। সেনাবাহিনী অভিযোগ শুনলো, তারপরে সেনাবাহিনী উদ্ধার করে সেখান থেকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আমাদের ঝুঁকিপূর্ণ যে কেন্দ্র আছে দুইটা, রেলওয়ে কলেজ উচ্চ বিদ্যালয়, মির্জা আব্বাস কলেজ, সেখানে হলে ভোট ডাকাতির মহা উৎসব চলছে, এবং তারা আমাদের উপরে গায়ে পড়ে মারামারি করে তারপরে হলো ঢাকা আটে ভোট বানচাল করতে চাচ্ছে। এবং মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন, আমি আপনাকে বলবো খেলায় ভোট বানচাল করবেন না। অনেকগুলো মানুষ কষ্ট করে জীবন দিয়েছে গণতন্ত্র রক্ষার জন্য। যেই দলটা বলে খালেদা জিয়া গণতন্ত্র জীবন দিয়ে গেছে, ওই দলের স্ট্যান্ডিং একটা কমিটি গণতন্ত্রকে এখানে ধ্বংস করার খেলায় হলো মেতে উঠেছে। এখন আমরা বলেছি যে আমাদের উপর আঘাত করলো, আমরা পাল্টা আঘাত বেশি জায়গায় করবো না, কিন্তু আমরা সেখানে পাল্টা আঘাত করেছি। আমরা বলেছি যে আমাদের যদি মারতে আসেন এবার কিন্তু মাইরও খাইবেন। যারা আমাদের উপর আঘাত করেছিল তাদের উপর আঘাত করা হয়েছে, এবং আমরা এটা দেশবাসীর উদ্দেশ্যে বলবো, এখন সময় প্রতিরোধে। যদি ভোট ডাকাতি হয় ঢাকা আটে, মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আমরা আল্লাহর কসম করে বলছি এটা আমরা তসতস করে দিব, খান খান করে দিব। হই বা না হই, বিএনপি নামক দলটাকে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমরা নিশ্চিহ্ন করে দিব। আমাদের উইমেন যারা আছে তাদের উপরে আপনারা আঘাত করতে আসবেন না। যথেষ্ট হয়েছে, অনেক ধৈর্য ধারণ করেছি আমরা। এখানে ওসমান হাদি ভাইকে খুন করা হয়েছিল, আমরা খুনের বিচারের দাবিতে এখনো মাঠে আছি। নতুন যদি কাউকে আপনারা খুন করতে আসেন, সেই সুযোগ আমরা দিব না। মানুষ প্রতিরোধ করেছে। দেশবাসীর উদ্দেশ্যে আমরা বলবো, ঢাকা আটের ভোটারদের উদ্দেশ্যে বলবো, ভয় নাই। আমরা এখন আবার কেন্দ্র ভিজিটে বের হচ্ছি। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন, ভোট দিয়ে এই সন্ত্রাসী হামলার জবাব দিন। এবং আমার উপর একটা ইট নিক্ষেপ করেছিল, এটা হলো আমাদের যিনি আসন পরিচালক, ওনার মাথার মধ্যে ক্যাপ ছিল, ক্যাপের উপরে পড়েছে। আল্লাহ না করুন প্রশাসনের সামনে যদি আমাদের এই ধরনের আঘাত করা হয়, তারা যেভাবে আঘাত করছে ছুরি দিয়েও কিন্তু আমাদের আঘাত করতে পারছে। তো আমাদের আসলে নিরাপত্তা কোন জায়গায় সেটা নিয়ে আসলে আমরা শঙ্কিত। ঢাকা আটে আমরা প্রশাসনকে আহ্বান জানাবো। এই যে প্রশাসনের ইসি প্রধান নাসিরউদ্দিন সাহেব, উনি বলেছেন
যে ভোট কেন্দ্রে নাকি হলো আগে কুকুর থাকতো, এখন কুকুর নাই। তা এখন তো ভালো কথা কুকুর নাই, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী আছে। আপনি মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীকে কেন ভোট কেন্দ্রের সামনে জমা করতেছেন এবং ভিতরে তাদেরকে স্পেস দিচ্ছেন? এটা রাজনৈতিক মুদ্রা কমিশনের মতো যদি আপনি নির্বাচন আয়োজন করতে যান, এই প্রশ্ন কিন্তু আমরা রেখে গেলাম। এবং সেনাবাহিনী সামনেই কিন্তু আমাকে আঘাতটা করা হয়েছে। তো সেনাবাহিনী এবং প্রশাসনের সামনে আমাকে আজকে আঘাত করা হয়েছে। আমি হামলার ভয় ভীত নই। আমি আবার কেন্দ্র পরিদর্শনে যাচ্ছি, এখন সেগুনবাগিচা কেন্দ্রে যাবো। সেখানে শুনেছি যে সেখানেও ভোট ডাকাতি তারা পায়খানা করতেছে। ইনশাল্লাহ আপনারা প্রথমত আমাদের সাথে থাকবেন। ঢাকা 8-এ সুষ্ঠু একটা ইনশাল্লাহ আমরা ইলেকশন করতে চাই। আমাদের উপর অনেক আঘাত করবে, হামলা করবে, মামলা করবে, সব কিছু করুক, কিন্তু আমরা দমে যাবো না। আমাদের লড়াই এবং এই গণতন্ত্রের লড়াই ইনশাল্লাহ চলতে থাকবে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রতিটি মানুষকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। আমি যে চিত্র বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন কেন্দ্রে, বিভিন্ন জেলায় যে ছবি, যে তথ্য আমাদের কাছে এসেছে, শত শত হাজার হাজার মানুষ ভোট থেকে তারা ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে আছে। 7:30টার আগে থেকে লম্বা লাইন প্রতিটা কেন্দ্রে। আপনাদের এই যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধটা আর একটু কয়েক ঘন্টার জন্য আপনাদেরকে সময় বাড়াইতে হবে। আপনারা জুলাইতে এই দেশে জীবন দিয়েছেন, আপনার সন্তান আপনার নিজের চোখের সামনে মারা গিয়েছে, আপনার এই দেশের মানুষ দাঁড়িয়ে বলেছে যে আমার ভাইকে গুলি করার পর আমি আমার ভাইয়ের লাশ না নিয়ে যাব না, আমার ভাইয়ের আহত রক্তাক্ত শরীর না নিয়ে আমি এখান থেকে যাব না। পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে আপনারা টেনে হেসড়ে আপনার আহত ভাইকে নিয়ে এসেছেন। আপনারা সেই জাতি। আপনাদের প্রতিটা কেন্দ্রে আপনি যে ভোটটা দিয়েছেন সেই ভোটটা রক্ষা করার দায়িত্ব আপনার। আপনি সেই ভোট গণনা হবে, ভোট কেন্দ্র থেকে সেটার প্রকাশ হবে, ঘোষণা হবার পরে সেটা আপনারা রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠিয়ে দিবেন। আপনার কাজ নেই, আপনি তারপরে যায় নাক তেল দিয়ে তারপরে ঘুমায়েন। কিন্তু এই সময়টুকু আপনাদের আশপাশে যেখানে জামাত ইসলামের ভাইরা যেখানে এই ভোট কেন্দ্রে থাকবে তাদের পাশে থাকবেন, তাদেরকে আপনারা পাহারা দিয়ে তারপরে রাখবেন। তাদের উপরে যদি কেউ আক্রমণ করতে আসে, কোনো দল, কোনো সন্ত্রাসী গ্রুপ যদি তাদেরকে হামলা করতে আসে, আপনার দেওয়া ভোটের বাক্স কেউ যদি ছিনিয়ে নিতে আসে, সেটা রক্ষা করার দায়িত্ব আপনার। আমরা কালকে থেকে আজকে পর্যন্ত সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তারা তাদের যে হীন প্রচেষ্টা, তাদের যে ঘৃণ্য পরিকল্পনা, সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষ, জামায়াত ইসলামী বাংলাদেশ এবং সবশেষ সেনাবাহিনীর কথা না বললেই না, তারা এগুলো আপনার রুখে দিয়েছে। সেনাবাহিনীর একটা অংশ গতকালকেও চেষ্টা করেছে যে নীলফামারীর যে ঘটনাটা, জামায়াতের আমির তাকে বিমানবন্দরে সে আসছিল, সে বিমানবন্দরে তো সে কারোর কাছে টাকা বিলি করে নাই, সেখানে তো সে ভোট কিনতে যায়নি, তার বাড়ি নীলফামারী। সে এখানে বিমানবন্দর থেকে তার 50 লাখ টাকাকে বানানো হয়েছে বিপুল পরিমাণ অর্থ। বাংলাদেশে 50 লাখ টাকা এখন কোনো বিপুল পরিমাণ অর্থ না। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর, সে কোনো জায়গায় ভোট কিনতে যায় নাই। 3 নম্বর হলো তারে এই জায়গাতে যে আপনি আটক করলেন, এই একই ধরনের ঘটনা, এর চাইতে বেশি পরিমাণে টাকা শহীদুদ্দিন চৌধুরী আনির লোকের কাছে পাওয়া গেছে এবং সেটা টাকা দিচ্ছিল মানুষকে, ভোটের মাঠে পাওয়া গিয়েছে। সেই টাকাটা পেয়ে তাকে সাথে সাথে ছেড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন টেলিভিশনে তাদের দলের লোকজন দিয়ে থ্রেট করা হয়েছে এই নিউজ তাড়াতাড়ি সরাইতে। যমুনা টেলিভিশন, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, হুমকি দিয়ে তারপরে বলা হয়েছে নিউজ সরাইতে। তারা বলেছে 80 লাখ টাকা পাওয়া গিয়েছে, সেই টাকা কিছুক্ষণ পরে 15 লাখ টাকা হিসেবে তারা আবার নিউজ করেছে। এইভাবে দুইটা ঘটনাকে দুইভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা গণমাধ্যমের গতকালকে থেকে যেই ভয়ঙ্কর রূপ দেখেছি, তারা 5 তারিখ থেকে 1 বিন্দু পরিমাণ কোনো শিক্ষা নেই। গণমাধ্যমের যারা আছেন, যে সাংবাদিকরা এখনও পর্যন্ত এইসব অসভ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, মনে করার কোনো কারণ নাই যে আপনি একটা নিউজ করবেন আর সেটা বাংলাদেশের সব মানুষ হুমড়ি খেয়ে পড়বে আপনার কথা বিশ্বাস করে, তারপর যা ধানের শীষে ভোট দিয়ে আসবে। সেদিন বাংলাদেশের বহু আগে ইলিয়াস পিনাকিরা উঠিয়ে দিয়েছে। আপনাদের চাইতে বহু বড় প্রভাবশালী, প্রতাপশালী, ক্ষমতা সম্পন্ন এক ফেরাউন এই দেশে ক্ষমতায় ছিল। তারা যখন কিনা ঘুমাইতো, ঘুমের মধ্যেও আমাদের ছবি চোখে দেখতো, তাদেরকে শান্তিতে থাকতে দেয়নি। আপনারা এখনও এত বড় কোনো ছেটের বাল হয়ে যান নাই যে আপনারা যা মনে চায় তাই বলবেন আর এই দেশের মানুষই করবে। আমি ইলিয়াস আজ থেকে সেই 2014 সালের ইলেকশনে আমার অবস্থান যেভাবে এই দেশের নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে ছিল, আজকেও সেখানে আছে, সারা জীবন সেখানে থাকবে। নিজের ব্যক্তিগত অনেক বড় বড় স্বার্থ বাদ দেওয়া এই দেশের যেসব নির্যাতিত মানুষ আছে, যারা অত্যাচারিত মানুষ আছে, যারা সংকটে আছে, সমস্যায় আছে, তাদের পাশে ইলিয়াস দাঁড়িয়েছে। বহু ক্ষমতাশালী লোকজনের সাথে সম্পর্ক নষ্ট করেছে, খুব অসহায় নির্যাতিত মানুষের জন্য, তাদের জন্য কথা বলতে গিয়ে, তাদের অধিকার আদায় করতে যায় বহু প্রতাপশালীদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে। সো আপনাদের এই দেশের মানুষকে আপনারা যদি চান যে আপনারা যা মনে চায় বলবেন আর সেই দেশের মানুষ আপনাদের এইসব কথাবার্তা সব শুনে ফেলবে, এটা মনে করার কোনো কারণ নেই। আজকের চিত্র দেখেন, আপনি কয়টা রিউমার ছড়াবেন, কয়টা গুজব ছড়াবেন? এই দেশের মানুষ ভোট দিচ্ছে, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভোট দিচ্ছে, আপনি এই ভোটের এগুলো গুজব ছড়ায় আপনারা এই করে ফেলবেন। অতএব সাবধান করে দিচ্ছি ভাই, এই নির্বাচনকে ঘিরে যদি মনে করে থাকেন বিশেষ কোনো দলকে আপনাদের ক্ষমতায়, কালকে থেকে যে নিউজ আপনারা করেছেন, বিশেষ করে 71 টিভি, মানুষ হয় না এখনও পর্যন্ত। এখানে এক দলের দালালরা বের হয়ে আরেক দল আছে, তারা এসে RTV এরা এসে নিউজ করছে,
দ্বার প্রান্তে তারেক রহমান প্রধানমন্ত্রী আবার গণভবনের দরজার মধ্যে যা দাঁড়ায় আছে, আরে বাবা রে বাবা, মানে অবস্থা করুণ অবস্থা। তারা প্রধানমন্ত্রী না পারে বানায় দেয়, পত্রিকা অফিসে যদি সেই ক্ষমতা থাকতো কালকে বসায় দেয়, আজকে নির্বাচন হইতে দিত না। এরকম পরিস্থিতি এটা করেছে এই দেশের গণমাধ্যম। তাদের এই ভয়ঙ্কর রূপ কালকে থেকে দেখছি। আজকে আশা করি এই মানুষের, আপনাদের লোকজন তো বাইরে আছে, মাঠে দেখছে কেন্দ্রগুলোর অবস্থা, আমরাও দেখছি। অতএব এদেরকে একটু বোঝার চেষ্টা করেন, এদের চোখের ভাষা দেখার চেষ্টা করেন, কি বলতে চায়, এরা কি বুঝাইতে চায়, কে কাকে ভোট দিবে, কারা ক্ষমতা আসবে, এখনও সময় আছে কিছুক্ষণের জন্য। সো খুব সাবধানে আপনাদেরকে কাজ করতে হবে। সেনাবাহিনী সেই নীলফামারীতে যে ঘটনাগুলো হয়েছে সেখানেও ডিজিএফআইয়ের 3-4 জন অফিসার জড়িত, কিন্তু এই সেনাবাহিনীর কিছু অংশ তারা এখনও চেয়েছে যে কোনোভাবে হচ্ছে বিএনপিকে ক্ষমতায় এনে তারপরে 1.5 বছরের মাথায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে, এই দেশের রাজনীতিতে নিয়ে আসতে হবে। এই অবস্থায় এই দেশে চলবে না। আপনারা হাসিনাকে আর আওয়ামী লীগকে, ইন্ডিয়াকে যে যত আনতে চাবেন সে তত সমস্যায় পড়বেন। তার বিরুদ্ধে আজকে আমি পিনাকি, আমরা কেন আজকে আপনাদের বিরুদ্ধে থাকবো? আপনারা 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত প্রথমেই বুকে চিনচিন করে রে আপনার এই শেখ মুজিবের ইয়েতে মূর্তি ভাঙা দেখা, এটা দিয়ে শুরু হয়েছে। তারপরে আপনারা আওয়ামী লীগের প্রতি প্রেম, আওয়ামী লীগের এই দৃশ্য দেখে আপনাদের খুব খারাপ লেগেছে। তারপরে আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করতে দিবেন, সব মামলা তুলে নেবেন, আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, এগুলো বহু শয়তানি। 2 দিন আগে তারেক রহমানের মতো মানুষ বলে শেখ হাসিনার সন্তানেরা, পরিবারের লোকজনেরা যদি চায় তাহলে রাজনীতিতে আসতে পারেন। আপনি কে ভাই? আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার কে? আপনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি এই যে ঘোষণাটা দিলেন, এই ঘোষণা দিয়ে আপনার অর্ধেক ভোট নষ্ট করেছেন। আপনারা মনে করেন যে আওয়ামী লীগের ভোট নিয়ে, বাংলাদেশে আওয়ামী লীগের ভোট নাই ভাই। কয় পার্সেন্ট নেবেন? 5%, 10%? ভোট দিতে যাবে না অর্ধেক। যেগুলি যাবে তাদের উপরে আপনারা যে নির্যাতন করেছেন এই গেল 1.5 বছরে, এই মামলা বাণিজ্যের নামে, এগুলো আওয়ামী লীগের লোকজন ভুলে গিয়েছে। তারা আপনারা ভোট দিবে যায়, আপনার দলের হয়ে মিছিল করবে, আপনার সাথে মিটিং করবে, যায় যদি ভোট দিতে যায় দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আসবে। গ্যারান্টি দিলাম আপনারা, ইনশাল্লাহ আজকে নির্বাচনের পরে এটা রেজাল্ট পাবেন। বহু গবেষক, বহু ভবিষ্যৎবাণী, গোয়েন্দা টোয়েন্দা, অনেক কিছু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কথা মনে আছে না? মনে আছে? নাকে খত দিয়া তারপরে কথা বলতে হবে। তোরা আবার ফের এখন এসে অনেক এরা ভবিষ্যৎবাণী দেওয়া শুরু করছে। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে, উৎসবমুখর পরিবেশেই ভোট গ্রহণ চলছে। সত্যিকার অর্থেই প্রফেসর ইউনূসের সেই কল্পিত শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে। দর্শক, এই নির্বাচনে আমি যখন কথা বলছি, ফ্রম দি মর্নিং টু টিল নাও, সারা বাংলাদেশের অসংখ্য তথ্য উপাত্ত সংগ্রহ করে সেটা দেখলাম। জামাত জোয়ার, বিপুল ভোটে জামাত বিজয়ী হবে এবং নজিরবিহীন বিজয়ের পথে। এখানে একটা শঙ্কা ছিল যে বিএনপি জামাতকে কাছাকাছি দিয়ে একটা ব্যালেন্স করা হবে, কিন্তু না, ইউনূসের সিদ্ধান্ত হচ্ছে যারা হারবেন তাদেরকে জেতানো হবে না। যেমন ডাকসুতে কিন্তু ছাত্রদলকে জিএস পদটা দেওয়ার চেষ্টা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, কিন্তু শিবিরের দৃঢ়তার কারণে দেওয়া হয়নি। তো এবারে নির্বাচনে তারেক রহমান হারলেও তাকে জিতানো হবে না, যে অমুক অমুককে জিতিয়ে আনতে হবে এরকম কোনো কথা না। ওভারঅল জনগণের জোয়ার স্পষ্ট, দাঁড়িপাল্লার পক্ষে এক নীরব ভোট বিপ্লব ঘটতে যাচ্ছে আজকে 12 ফেব্রুয়ারি। আপনারা কালকের মধ্যে অথবা গভীর রাতের মধ্যে এই সুখবর আনুষ্ঠানিকভাবে পেয়ে যাবেন। 180 থেকে 190 আসন নিয়েও জামাত ইসলামী ক্ষমতা আসতে পারে। বিএনপির ভূমিদশ পরাজয় হবে। দর্শক, ভোট গ্রহণের শুরুতেই পুরো পরিস্থিতি জামাতের পক্ষে। সারা বাংলাদেশে বিএনপি সন্ত্রাসীদের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। ওভারঅল পরিস্থিতি ভালো এবং পরিস্থিতি জামাতের পক্ষে। বিশেষ করে জামাতের ভোটাররা যেহেতু নিরীহ এবং নীরব ভোটার, আপনি যদি তাদেরকে গুপ্ত ভোটার বলে মজা পান বলেন, সমস্যা নাই, তারা নীরবে নিবৃত্তে ভোট দিয়ে আসে। অনেক জায়গায় দাঁড়িপাল্লার কোনো লোকজন নাই, এমনকি এজেন্টও নাই, কিন্তু মানুষ অধিকাংশ ভোটার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আসে, এবার নীরব ভোটার। দর্শক, জামাত তেমন কোনো ঝামেলায় যাচ্ছে না কোথাও, নীরব বিপ্লব ঘটানোই তাদের মূল লক্ষ্য, ঝামেলা ছাড়া নিরিবিলি ভোট দিয়ে আসবা। অনেক ক্ষেত্রে আমি এরকম অনেককে চিনি এবং এটাই ঘটবে। বিএনপির লোকজন তাদের লোক মনে করে নিয়ে গেছে, কিন্তু তারা ভোটটা দিয়ে এসেছে দাঁড়িপাল্লায়। এভাবেই জামাত ভূমিদশ বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। অন দি আদার হ্যান্ড, বিএনপি আসল ধরাটা খাচ্ছে এবং বিএনপি নির্বাচনে পরাজিত হওয়ার পর যখন তারা পর্যালোচনা করবে তখন এইটাই তাদের সামনে আসবে যে কি ভুলটা করলো, কি তারেক জিয়ার ভুলই পরাজিত হয়েছে। যেমন তারেক উপরে বলেছে যে গণভোটে হ্যাঁ দিতে হবে, মির্জা ফখরুল বলেছে, নজরুল ইসলাম খান বলেছে, কিন্তু বিএনপির লোকজন ঢালাওভাবে গণভোটে না দিয়ে আসে। আমার কাছে অনেকগুলো, যেমন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, তিনিও ফেসবুকে পোস্ট করেছেন, ধানের শীষে ভোট দিয়েছে এরকম অনেকে যারা ছবি তুলেছে ব্যালটে, তারা গণভোটে না দিয়েছে। এর মানে বিএনপি না ভোটের পক্ষে থাকায় তাদের পরাজয় অনিবার্য, অবধারিত। তো এই জায়গায় বিএনপি ভুলটা করলো। না ভোটের বিএনপির পরাজয়ের নানান কারণ, মূল কারণ চাঁদাবাজি, আর জাতি তাদের দেখেছে অযোগ্যতা, ইন্টারপাস, অনেক কিছুই, কিন্তু না ভোটের পক্ষে থাকাটা, না ভোটের বিরুদ্ধে থাকাটা তাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। দর্শক, বিএনপি সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করার চেষ্টা করছে, যেহেতু তারা বুঝে গেছে তাদের পরাজয় হবে, এবং যত নেতিবাচক কথা সব কিন্তু বিএনপির মুখে, কিন্তু বাস্তব কথা হচ্ছে যে সিভিল অ্যাডমিন তারা বিএনপির পক্ষে দালালি করার চেষ্টা করেছে, অনেকাংশে অনেক ক্ষেত্রে করেছে। কিন্তু সেনাবাহিনী ঐতিহাসিক ভূমিকা পালন করে
জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিচ্ছে। কোন উল্টাপাল্টা করার সুযোগ নাই, এটাই হচ্ছে সত্য কথা। অর্থাৎ ফলাফল যেটা হবে আমরা বিশ্বাস করি সুষ্ঠু হবে। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটলে সেটা তথ্য প্রমাণের আলোকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, ভোট গণনার দিনটা শুরু হয়েছে জামাতের বিজয়ের মাধ্যমে। একটু আগের রাতের কথা বলি। প্রথমে বিএনপি যে একটা নাটক সাজিয়েছিল তারেক রহমানের ঘনিষ্ঠজনরা ঠাকুরগাঁও জেলা আমিরকে নিয়ে, মানুষ ঘুমাতে গিয়েছে, অনেকে ঘুমাননি, যারা ঘুমাতে গিয়েছেন এই খবর পেয়ে যে ঠাকুরগাঁও জেলা আমিরকে ছেড়ে দিয়েছে, পরিবারের কাছে হস্তান্তর করেছে, টাকাও ফেরত দিয়েছে, কারণ এটা বৈধ টাকা। এটা ছিল জামাতের বিরাট বিজয় এবং বিএনপি গুজববাজ হিসাবে ভোটের আগের রাতে ঘুমানোর আগে মানুষ জেনে গেছে। অর্থাৎ শেষ ফিনিশিংটা কিন্তু ইম্পর্টেন্ট। শেষ ফিনিশিংটা বিএনপির বিরুদ্ধে গেল, বিএনপি গুজববাজ হিসেবে প্রমাণিত হলো, জামাত সত্যের পক্ষে এটা প্রমাণিত হলো। এবং ছাত্র দলের নেতা নেত্রীরা বিএনপির লোকজন গুজব ছড়িয়েছে যে হাতিয়ায়, নোয়াখালীর হাতিয়ায় নাকি বিএনপির কোন কর্মী নিহত হয়েছে, অথচ এটা ছিল গুজব। পরে তারা অনেকে পোস্ট ডিলিট করে দিয়েছে, এডিট করেছে। তো এখন শেষ এই গুজব কাদের ভরসা? লাইলাতুল গুজব ছিল ফর বিএনপি। আওয়ামী লীগ পালানোর পর, ইউনূস সরকার গঠন করার পর মাঝে মাঝে শুনে যে লাইলাতুল গুজব, এই যে অমুক এলাকায় ডাকাত পড়েছে অমুক তমুক, ওই রকম বিএনপি একটা গুজবের রাত পার করেছে ভোটের আগের রাত। তবে এটা সুস্পষ্টভাবে বিএনপির পরাজয়ের ইঙ্গিত বহন করে এবং বিভিন্ন ভোট কেন্দ্রে বিএনপির লোকজন বলা বলে শুরু করছে না দাঁড়িপাল্লায় জিতে যাবে। কুমিল্লা 11 আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে, এটা পরাজিতরা করে সাধারণত। 190 আসন পেতে পারে এরকম একটা আবহ তৈরি হয়েছে। একদম সর্বশেষ যে জরিপ, যেটা জনকণ্ঠ পাবলিশ করেছে, যে গোয়েন্দা জরিপে গোয়েন্দাদের যে তথ্য জনগণের মতামতের আলোকে, মানে জনগণের কোন দিকে মোড়, এটা তারা যতটা খোঁজ পেয়েছে জামাত 190-এর মতো আসন পেতে পারে। দর্শক, এখানে আরেকটা খবর ছড়িয়ে পড়েছে, অনাকাঙ্ক্ষিত খবর, এটাও বিএনপি পরাজয়ের একটা আলামত বহন করে। আব্দুল হান্নান মাসুদের ছোট ভাইকে একদম রক্তাক্ত করা হয়েছে, কেউ বলছেন যে নিহত হয়েছেন। আব্দুল হান্নান মাসুদ নিজেই সম্ভবত এইচএম ইয়াসিন আরাফাত শান্ত তার ছবি পোস্ট করেছেন, অত্যন্ত নৃশংস। আশুলিয়ায় ভোট কেন্দ্র দখল চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির 13 নেতাকর্মী আটক। বগুড়া সহ বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল, রাতে ভোট দেয়, এরকম চেষ্টা বিএনপি করেছিল, কিন্তু সেনাবাহিনীর দৃঢ়তায় বিএনপি সে ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। দর্শক, আরো অনেকগুলো আমাদেরকে পাঠিয়েছেন যে যেখানেই ধানের শীষ সেখানেই গণভোটের নায়ের পক্ষে, এটা জাতি মনে রাখবে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।